দেখছেন এটিএন নিউজ হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং সেই অনুযায়ী সংস্কার কমিশন গঠন করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে গণমাধ্যম সংস্কার নিয়ে কিন্তু বেশ জোরে সোরে কথা হচ্ছে এবং সেখানেও সংস্কার কমিশন গঠন করা হয়েছে। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী এবং বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার করার লক্ষ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং গঠিত এই কমিশনের প্রধান করা হয়েছে সাংবাদিক কামাল আহমেদকে। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। আমরা এই নিয়ে আজকে আমাদের অতিথির সঙ্গে কথা বলবো। গণমাধ্যম সংস্কার কেমন হতে যাচ্ছে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমরা অতিথি হিসেবে পেয়েছি গণমাধ্যম সংস্কারে হাসান হাফিজ, সভাপতি জাতীয় প্রেস ক্লাব, এছাড়াও সভাপতি দৈনিক কালের কণ্ঠ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। একদম শুরুতেই আপনার কাছে জানতে চাই যে গণমাধ্যম সংস্কার কমিটি যে গঠন করা হয়েছে, আজকে তার প্রথম মিটিং অনুষ্ঠিত হতে যাচ্ছে, প্রত্যাশা কেমন রাখছেন? প্রত্যাশা তো অনেক। মানুষ তো একটা দায়িত্বশীল গণমাধ্যম চায়, কারণ সেটা আমরা দেখিনি। গত 15 বছরে স্বৈরাচারের কারণে এটা লুণ্ঠিত হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব হয়েছে, সাংবাদিকরা নিপীড়িত, নির্যাতিত হয়েছেন, অনেক প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। সেগুলি অন্তর্বর্তী সরকার এসে খুলে দিচ্ছে, সেটা এখনও পুরোপুরি হয় নাই। তো আমরা চাইব যে একটা সুন্দর সুপারিশমালা সেখান থেকে আসবে এবং দায়িত্বশীল সাংবাদিকতার একটা ক্ষেত্র তৈরি হবে। সরকার যেরকম চাপিয়ে দিয়েছে, আবার আমাদের নিজেদের মধ্যে সত্যি কথাটা যদি বলি, আমাদের নিজেদেরও তো দোষ ত্রুটি ছিল। আমরা সেলফ সেন্সরশিপও করেছি, সেটা করেছি আতঙ্কিত হয়ে। ফলে একটা মুক্ত গণমাধ্যম আমরা চাইব, যেখানে সবার মতের প্রতিফলন থাকবে, স্বাধীন এবং দায়িত্বশীল হতে হবে। স্বাধীনতা মানেই তো স্বেচ্ছাচার নয়, যা ইচ্ছা তাই করা যাবে না। তাহলে মানুষ আস্থা হারিয়ে ফেলবে এবং বিমুখ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে ঝুঁকে পড়বে এবং সেইখানে বিপদটা বেশি। আপনি একটা কিছু লিখে দিলেন, এটা যাচাই হলো না, বাছাই হলো না, মানুষ সেটা বিশ্বাস করে বসে একটা ঘটনা ঘটে গেল, একটা দাঙ্গা লেগে গেল। ফলে একটা যদি দায়িত্বশীল গণমাধ্যম থাকে, তাহলে মানুষ সেটার উপরে আস্থা রাখতে পারবে, ভাববে যে হ্যাঁ, এটা সত্যিকার কথাটাই লিখেছে, বলেছে। তাহলে মানুষ সেটার প্রতি আস্থাশীল থাকবে এবং সমাজ এবং দেশ অনেক অনভিপ্রেত ঘটনা থেকে মুক্তি পাবে। আচ্ছা, আমরা গত 16-17 বছরের গণমাধ্যমের যে ভূমিকা দেখেছি এবং সেই ভূমিকা অনুযায়ী কিন্তু সাধারণ মানুষের মধ্যে গণমাধ্যম নিয়ে একটা অনীহা দেখা গেছে, অনীহা এবং বিমুখ হয়েছে মানুষ। জি, তো এই যে সংস্কার কমিশনটা গঠন করা হয়েছে, সেখান থেকে কি মানুষের এই অনীহাটা ফিরিয়ে আনা সম্ভব কিনা আপনার কি মনে হয়? সম্ভব, কিন্তু এটা সময় সাপেক্ষ। সংস্কারটাও সময় সাপেক্ষ এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আপনি দেখেন, এই অন্তর্বর্তী সরকারের 3 মাস পার হয়ে গেছে, তাই তো 100 দিনও পূরণ হয়ে গেছে। তো এই কমিশনটা গঠন করা হয়েছে দেরিতে। আরও নারী সংস্কার কমিশন, আরও সংস্কারের কিন্তু সীমা শেষ নাই আপনার। এবং এটা চলমান প্রক্রিয়া, এই জন্য বলছি 2 বছর পরে কি সমস্যা হবে আমরা জানি না, তখন সেটা অ্যাড্রেস করতে হবে। ফলে এটার একটা স্ট্যান্ডিং, এটা একটা ধারাবাহিক এবং চলমান একটা প্রক্রিয়া চলতে থাকবে। আমাদের আসলে মূল দরকার হলো মানসিকতাটা পরিবর্তন করা। আমাদেরকে মানবিক হওয়া, গণতান্ত্রিক হওয়া, শ্রদ্ধাশীল হওয়া, ধৈর্যশীল হওয়া। আমরা যেন মানে যারা অন্যায় করেছে তাদের বিচারের আওতায় আনি, আমরা যেন নিজেরা বিচারটা না করে ফেলি। যেগুলি কিছু কিছু ঘটেছে সেটা দুঃখজনক, আমরা এটা চাই না। এবং একটা দায়িত্বশীল গণমাধ্যম সেখানে বড় একটা ভূমিকা পালন করতে পারে সংস্কারের ক্ষেত্রে। সত্যিকারের একটা গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক দেশ এবং সত্যিকারের ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের যেন ফাংশন করতে পারে, সেই ক্ষেত্রটা তৈরি করার জন্য গণমাধ্যমের ভূমিকা আছে, প্রত্যেকটা নাগরিকের ভূমিকা আছে বলে আমি মনে করি। আচ্ছা, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ইতিমধ্যে বলেছেন যে খুন, গুম সহ নানাবিধ যে বিষয়গুলো আছে, কোনো রকম চাপ ছাড়া এখন সাংবাদিকরা সেটা প্রকাশ করতে পারবেন এবং এখনই হচ্ছে উপযুক্ত সময়। এ নিয়ে আপনার মতামত জানতে চাই। সেটা তো করতে আমরা পারছি, অবশ্যই পারছি। আগে তো সরকারের দিক থেকে চাপ ছিল, গোয়েন্দাদের দিক থেকে চাপ ছিল, তারা টেলিভিশনে ঠিক করে দিত কে যাবে টকশোতে, কে যাবে না। সেগুলির অবসান হয়েছে। আশা করি ভবিষ্যতে এটা আসবে না। আমরা যদি দায়িত্বশীলতার পরিচয় দিতে পারি, তাহলে কিন্তু এটা থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো। এবং আমরা যদি সঠিক তথ্যটা মানুষের কাছে দিতে পারি, মানুষ আমাদেরকে বিশ্বাস করবে, আমাদেরকে আস্থায় নেবে। একদমই। আমরা আন্দোলনের সময়টা যেমনটা দেখেছি, গণমাধ্যমের যেহেতু নেট ছিল না, ইন্টারনেটের একটা অবস্থা আমরা যেটা দেখেছি, এবং সেই সময়টায় মানুষ কিন্তু পত্রিকার উপর বেশ আগ্রহ প্রকাশ করেছে এবং আপনি দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হিসেবে ছিলেন। আপনাদের পত্রিকাতে আসলে কেমন ভূমিকা পালন করা হয়েছে বা এখন কেমন ভূমিকা রাখছে? সেটা তো সীমিত সেই সুযোগ ছিল, সেটার মধ্যেও আমরা কিন্তু যারা শহীদ হয়েছে তাদের খবরাখবর আমরা দিতে পেরেছি, মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। এখন মানে মানুষের আন্দোলনটা এমন পর্যায়ে ছিল, একটা বাঁধ ভাঙা একটা স্রোতের মতো ছিল। মানুষ ওই যে যখন ফেসবুক বন্ধ করে দেওয়া হয়, তখন আবার ভিপিএনের মাধ্যমে করেছে, ইলেকট্রনিক
সিস্টেম তো উপায়ে আসলে হ্যাঁ ব্যবহার আছে করা হয়েছে। আছে সেটা তারা ব্যবহার করেছে এবং এটার মাধ্যমে ডিজিটালি আমি ঠাট্টা করে বলি যে আগের সরকার ডিজিটালের কথা বলতো, তাদের পতনটাও ডিজিটালি হয়েছে, আসলেই তো হয়েছে। তারুণ্য কিন্তু সংগঠিত হয়েছে এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এবং এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম সেগুলির মাধ্যমে কিন্তু এটা স্প্রেড হয়েছে এবং এটা সংগঠিত হতে সুবিধা দিয়েছে। ফলে এটার যেরকম শক্তি আছে আবার এটার বিপজ্জনক দিকও আছে। আসলে ভুল তথ্য যদি যায় তাহলে কিন্তু একটা বড় ধরনের খারাপ ঘটনা ঘটে যেতে পারে। সেটা অনভিপ্রেত এবং অপ্রত্যাশিত, আমরা এটা চাইবো না। আমরা যেন যার যার ক্ষেত্র থেকে দায়িত্বশীলতার ভূমিকাটা পালন করি। আপনি কিন্তু বেশ কয়েকবার দায়িত্বশীলতার কথা বলেছেন, গণমাধ্যমে থেকে আসলে দায়িত্বশীলতা প্রকাশ করা কতটা সম্ভব বলে আপনার মনে হয়? সেটা বলছি বারবার এই কারণে, কারণ এই পেশাটা অন্য পেশার থেকে কিন্তু ভিন্ন, আলাদা। একদম আলাদা এবং এটার মধ্যে একটা রাজনৈতিক অঙ্গীকার থাকে দেশের প্রতি, মানে নিরপেক্ষভাবে তথ্যটাকে তুলে ধরার, এবং এটাতে ঝুঁকিও থাকে সাংবাদিকদের। ধরেন একটা কোনো অ্যাক্সিডেন্ট হলো, একটা দাঙ্গা লাগলো, সংঘর্ষ হলো, সেখানে স্পটে গিয়ে সাংবাদিক থেকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, রিপোর্টারকে কাজ করতে হয়, ক্যামেরা পার্সনকে কাজ করতে হয়। ফলে এখানে দায়িত্বটা বেশি এবং মানে সেই তুলনায় কিন্তু চাকরির স্থায়িত্ব কম এবং মানে সুযোগ সুবিধাও কম। এগুলির যদিও কাঠামো আছে কিন্তু বাস্তবে সেটা আমরা দেখি না। মিডিয়া কমিশনের থেকে এইসব জিনিসগুলি পর্যালোচনা করা হবে, বিশ্লেষণ করা হবে এবং একটা সুনির্দিষ্ট সুপারিশমালা চলে আসবে এবং এটা নতুন সরকার, যেটা অন্তর্বর্তী সরকার যে নির্বাচন দেবে, একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে যে নির্বাচিত সরকার আসবে, তাদের কাজ হবে সেটাকে বাস্তবায়ন করা। আচ্ছা, গণমাধ্যমে কিন্তু সেলফ সেন্সরশিপ কথাটা এখনো পর্যন্ত চালু আছে, আছে। কেন? এটা তো নানান প্রেশার গ্রুপ ছিল, আমি বলেছি রাজনৈতিক দল ছিল, গোয়েন্দা সংস্থা ছিল, তারপরে আপনার বিভিন্ন প্রেশার গ্রুপ, ব্যবসায়িক গ্রুপ ছিল, সন্ত্রাসী গ্রুপ ছিল, তারা কিন্তু হুমকি দিয়েছে এবং সাংবাদিকরা প্রাণও দিয়েছে। এই আন্দোলনে 5 জন সাংবাদিক শহীদ হয়েছে। হ্যাঁ, তো সাংবাদিকরা 71-এও শহীদ হয়েছে, 14 জন সাংবাদিক শহীদ হয়েছে। তো আমরা কিন্তু সবসময় মানুষের সঙ্গে আছি, থাকবো। ফলে এইটার আবারও দায়িত্বশীলতার কথাটা বলি এবং কমিটমেন্টের কথাটা বলি, অঙ্গীকারের কথাটা বলি। অন্য পেশা থেকে এটা ভিন্ন, এটা একটা সমাজ হিতৈষী একটা পেশা, তাই না? এবং এটার মধ্যে ঝুঁকি আছে। প্রতিদিন কিন্তু একটা রোমাঞ্চকর একটা ব্যাপার আছে, একটা প্রত্যেক দিন নতুন নতুন ঘটনা ঘটছে, সেটার সঙ্গে থাকা, জানা, মানুষের কাছে পৌঁছানো এবং সেই তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, বহির্বিশ্বে পৌঁছে দেওয়া, সেটার মধ্যে কিন্তু একটা থ্রিল আছে, একটা অ্যাডভেঞ্চারিজমের মতো ব্যাপার আছে। ফলে এই পেশাটা ঝুঁকিপূর্ণ যেরকম, আনন্দদায়কও সেরকম, আবার দায়িত্বশীল। আচ্ছা, আমরা গণমাধ্যম আসলে যতটা জরুরি বলছি, ঠিক ততটাই জরুরি আমরা এই সময়টা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা। এবং সোশ্যাল মিডিয়ার এই যুগে কি আসলে কোনো রকম তথ্য লুকানো সম্ভব কিনা আপনার কি মনে হয়? সম্ভব না, সেটা কিন্তু অপতথ্য তো আবার যাচ্ছে। তথ্য লুকানো সম্ভব না। মানুষ কিন্তু অনেক ঘটনা আমরা দেখতে পাচ্ছি, সিসিটিভি আছে, তারপরে অনেকের মোবাইল ক্যামেরা আছে, অনেক ঘটনা কিন্তু মানুষ এত সচেতন এবং বাংলাদেশের মানুষ তো মোবাইল ফোনটা বেশি ব্যবহার করে। আপনি দেখবেন অন্য দেশের তুলনায় একজনের তো 4-5টা ফোন আছে, 4-5টা নাম্বার আছে। ফলে আমরা অনেক ঘটনা পেয়ে যাই। তাদের সবার পক্ষে তো স্পটে যাওয়া সম্ভব হয় না এবং ঘটনাটা হয়তো দ্রুত ঘটে গেল, কিন্তু যার সামান্য একটু বুদ্ধিশুদ্ধি আছে সে হয়তো ফোনটা ব্যবহার করলো, ছবি তুলে রাখলো, এটা একটা ডকুমেন্টেশন থাকলো আর কি। হ্যাঁ, এবং এটার ফলে কিন্তু অপরাধীকে চিহ্নিত করাটাও একটা মানে একটা বড় সুবিধা আছে। হ্যাঁ, সুবিধা আছে। ফলে সহজ হয়েছে, আবার ঝুঁকিটা বেড়েছে। এই কারণে যদি আবার কেউ যদি মিসইউজ করে এটাকে এবং অনেকে ব্ল্যাকমেইলও করে এটাকে, সেটা কাম্য নয়। আচ্ছা, এই সোশ্যাল মিডিয়া নিয়ে আরও কথাও আপনার কাছ থেকে জানবো, তবে তার আগে দর্শক, হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আমাদের একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপনিং পয়েন্টের আয়োজনে। এবং আজকে আমরা গণমাধ্যম সংস্কার নিয়ে কথা বলছিলাম। আমাদের আজকের অতিথি দৈনিক কালের কণ্ঠের সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সঙ্গে আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগে পত্রিকার কথা বলছিলাম। যেহেতু পত্রিকার কথা বলছিলাম, আমাদের আরও একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই যে আমরা দেখি যে প্রিন্ট মিডিয়ার তুলনায় ইলেকট্রনিক যে মিডিয়াগুলো আছে তার উপর বিধিনিষেধের পরিমাণটা খুব বেশি। আপনার কাছে কারণ কি বলে মনে হয়? কারণ ইলেকট্রনিক মিডিয়া তো সর্বগ্রাসী, এটা যেহেতু অডিও ভিজুয়াল একসঙ্গে এবং মানুষ এটা বিশ্বাস করে, যেটা ঘটনা চোখে দেখছে। প্রিন্ট মিডিয়া তো সবার কাছে পৌঁছাতে পারে না, সহজে পৌঁছাতে পারে না, সেটার সীমাবদ্ধতা আছে অনেক। কিন্তু আপনি একটা মোবাইল ফোনের মধ্যে আপনি দেখতে পারেন, তাই না? অবশ্য সেটা খবরও দেখা যায়, কিন্তু মানুষ কিন্তু ভিজুয়াল জিনিসটা
বেশি বিশ্বাস করে। বলা হয় যে সিইং ইজ বিলিভিং, আপনি নিজের চোখে যেটা দেখছেন সেটাকে বিশ্বাস করেন বেশি। আপনার সেইখানে কিন্তু আবারও দায়িত্বশীলতার কথাটা এসে যায়। আপনি যদি ভুল জিনিস দেখান, ভুল মেসেজ দেন, তাহলে তো ক্ষতি হয়ে যাবে একটা, তাই না? একটা হয়তো ধরেন কোনো এক জায়গায় আক্রমণ হয়েছে, আসলে হয়নি, একটা বানানো কিংবা সাজানো, তো সেটার ফলে একটা এটার প্রতিক্রিয়া হিসেবে সেখানে হামলাটা হলো, অনেক প্রাণহানি হয়ে যেতে পারে। ফলে এটার বিপদটা কিন্তু অনেক বেশি, মানে ইলেকট্রনিক মিডিয়ার। প্রিন্ট মিডিয়া অতখানি পারে না, মানে ইলেকট্রনিক মিডিয়া যেহেতু মানে সব কিছুকে গ্রাস করে অডিও ভিজুয়াল হয়েছে, এটাই লেটেস্ট এবং এটার গ্রহণযোগ্যতা বেশি। আবার কিন্তু আরেকটা সমস্যা আছে, এটার স্থায়িত্ব কিন্তু সেইভাবে নাই। প্রিন্ট মিডিয়াকে আপনি প্রিজার্ভ করতে পারেন, কিন্তু ইলেকট্রনিক মিডিয়া আপনার ইয়ে থেকে ইরেজড হয়ে যাচ্ছে, স্মৃতি থেকে হয়ে যাচ্ছে। আপনার এটা আর্কাইভাল ভ্যালুও কিন্তু সেইভাবে রক্ষা করা মুশকিল। তো এই জিনিস দুইটা মিলে আসলে ভাই ব্রাদার হিসেবে এরা কাজ করছে, কি পরস্পরে সম্পূরকই বলতে পারে না, কেউ কারোর জন্য হুমকি না। মনে করা হয়েছিল যে প্রিন্ট মিডিয়া উঠে যাবে, তা তো ওঠে নাই, পরিপূরক হিসেবে কাজ করছে। এবং একসময় বলা হয়েছিল যে ছাপানো বইও বন্ধ হয়ে যাবে, একসময় থাকবে না, কিন্তু সেটা রয়ে গেছে, সেটা থাকবে আসলে। মানে ভুল তথ্যের কথা আপনি বলছিলেন যে আমরা ইলেকট্রনিক মিডিয়াও ভুল তথ্য দেওয়া হয় অনেক সময়, সেটা গণমাধ্যমে আসলে যেভাবে আসে। আমরা যদি সোশ্যাল মিডিয়ার কথাও এখানে যোগ করি, সেখানে দেখা গেছে অপপ্রচার বা গুজবের কথা আমরা এখন খুব জোরে সোরে শুনছি। সোশ্যাল মিডিয়াতে একটু বেশি হয়, হ্যাঁ, যেহেতু আনসেন্সরড, যার যা ইচ্ছা মতো লিখে দিচ্ছে, সেখানে কোনো এডিটিং হচ্ছে না। ভূমিকাটা কেমন হতে পারে? এটা মানুষকে সচেতন হতে হবে। প্রত্যেক মানুষকে যদি আমরা ব্যক্তিগতভাবে সচেতন না হই, দায়িত্বশীল না হই, তাহলে কিন্তু এই ঘটনাগুলি ঘটবে। এটা তো আর কেউ কোনো সেন্সরশিপ করা যাবে না। আপনার ফেসবুকে আপনি কি লিখছেন, আমি তো এটা কন্ট্রোল করতে পারবো না, গভর্নমেন্টও পারবে না, সেটা উচিত না। কিন্তু আপনাকে সেরকম কিছু মানে দেশের কথা মনে রাখতে হবে, সমাজের কথা মনে রাখতে হবে, নৈতিকতার কথা মনে রাখতে হবে, ধর্মের প্রতি কথা মনে রাখতে হবে এবং অশ্লীলতার কথা মনে রাখতে হবে। এগুলি করে যদি আপনি ঠিকমতো দেন মেসেজ, তাহলে না হলে কিন্তু একটু উল্টাপাল্টা মেসেজে কিন্তু একটা দাঙ্গা লেগে যেতে পারে। একটা মানে আপনার অশ্লীলতার কারণে একজন, ব্ল্যাকমেইলিংয়ের কারণে একজন নিরীহ নিরপরাধ মানুষ কিন্তু শাস্তি শিকারের জীবন নিয়ে টানাটানি হতে পারে। এরকম ঘটেছে তো বহু। ফলে এই সোশ্যাল মিডিয়ার বিপদটা বেশি। এটাকে কিন্তু আবার সেন্সর করা যাবে না। আমি জোর দেব, প্রত্যেকটা মানুষ যদি আমরা শুদ্ধতার চেষ্টা করি, নৈতিকতার চেষ্টাটা করি, তাহলে কিন্তু একটা আমরা ভালো সমাজ, একটা সুষ্ঠু শান্তিপূর্ণ সমাজ। কিন্তু তার মধ্যেও থাকবে অপরাধী, তো থাকবেই কিছু না কিছু, কিন্তু সেটা যদি কমিয়ে আনা যায়, যতটা কমানো যায় সেটাই হওয়া দরকার, লক্ষ্য আর কি। আমরা যদি একটু স্বাধীনতার কথা বলি, যে 1971 সালে স্বাধীন বাংলাদেশের গণমাধ্যম আসলে কতটা স্বাধীনভাবে কাজ করতে পেরেছে এখন পর্যন্ত? খুব একটা পারেনি। যদি মোটা দাগে বলি, তাহলে কিন্তু মানে দলীয় এবং গোষ্ঠীর স্বার্থে কিন্তু ব্যবহৃত হয়েছে মিডিয়া। আমরা বিগত স্বৈরাচারের সময়ও দেখেছি অনেক মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে, আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছে, কতগুলি টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, সিএসবি, তারপরে চ্যানেল 1, ইসলামী টেলিভিশন, দিগন্ত টেলিভিশন, আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছে। আরও আমাদের সম্পাদককে জেল জুলুম সহ্য করতে হয়েছে। জনাব মাহমুদুর রহমান, কারা নির্যাতিত মজলুম সম্পাদক, তিনি মুক্ত হয়েছেন এবং বিদেশে দীর্ঘদিন ছিলেন, এখন আবার আমার দেশ প্রকাশিত হতে যাচ্ছে। আমরা চাইব যে একটা মুক্ত সমাজের মধ্যে মুক্ত চিন্তার প্রতিফলন যেন আমাদের হয়, সবাই যেন যার যার মত এবং পথকে যেন আমরা এবং পরস্পরের প্রতি যেন আমরা শ্রদ্ধাশীল থাকি। আপনার মত আমার পছন্দ না হতে পারে, কিন্তু আমি আপনাকে আক্রমণ করব না, সেই রকম মানসিকতা একটা গড়ে তুলতে হবে। প্রত্যেকটা মানুষের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। সংস্কার আমি মনে করি ব্যক্তি পর্যায়ে হওয়া উচিত। শুধু কমিশন দিয়ে 24 জন উপদেষ্টা রাতারাতি আপনার দেশটাকে একদম মানে ব্যস্ত বানিয়ে দেবে, এটা তো চিন্তা করাটা তো একটা অবাস্তব চিন্তা, তাই না? তো তারা আসছে একটা ইন্টারিম, একটা অস্থায়ী, একটা সাময়িক, তারা একটা পরিস্থিতি তৈরি করে দিয়ে, প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে ইলেকশন দিয়ে তারা চলে যাবে, তাই না? সেটার জন্য আমাদের উচিত তাদেরকে সহায়তা করা। এবং এই সুযোগ যে আমরা পেয়েছি, এটা হয়তো 50 বছর 100 বছরও পাবো না। যদি এখন আমরা নিজেদেরকে না শ্রদ্ধাই, তাহলে হয়তো বিগত স্বৈরাচারের থেকে আরো বড় স্বৈরাচার আমাদের কাঁধে চেপে বসতে পারে। সেটা একটা জাতি, উই কান্ট অ্যাফোর্ড দ্যাট, তাই না? আচ্ছা, আমরা এই সময়টা আসলে একটা আলোচিত শব্দ আপনার কাছে বলতে চাই, ভাইরাল। আপনি যে সময় থেকে আসলে সাংবাদিকতা শুরু করেছেন, তখন এবং এই সময় এসে সাংবাদিকতার যে পার্থক্য এবং ভাইরাল যে বিষয়টি, সেটা হচ্ছে অনেক মিডিয়া হাউসে কিন্তু মিসলিডিং শিরোনাম দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়ে আপনি কিভাবে? একটা অপসাংবাদিকতার ধারা তো আছে, এবং এটাকে যতটা মানে কন্ট্রোলে রাখা যাবে, যতটা নিয়ন্ত্রণে রাখা যাবে, ততই কিন্তু মঙ্গল সমাজের জন্য। মানুষ কিন্তু আসলে খারাপ জিনিসটাই কিন্তু বিশ্বাস করে বেশি। এটা একটা মানুষের একটা মজ্জাগত প্রবণতা আর কি। এবং আপনি জানেন যে একটা প্রবাদ আছে যে
ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। স্বাস্থ্যটা কিন্তু ইনফেকশন হয় না, ব্যাধিটারই ইনফেকশন। খারাপ জিনিসটা ছড়ায় বেশি দ্রুত, মুখে মুখে ছড়িয়ে যায়। আর এখন তো সোশ্যাল মিডিয়ার কারণে টেকনাফ থেকে তেঁতুলিয়া একদম মুহূর্তের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, এবং মানুষ একটা উল্টাপাল্টা জিনিস হলে মানুষ কিন্তু একটা বেসিক্যালি একটা জিনিস চায় যে অলৌকিক কিছু, একটা নাটকীয়তা একটা পছন্দ করে মানুষের, একটা মজ্জাগত একটা ইনহেয়ারেন্ট একটা স্বভাব আছে মানুষের মধ্যে। তো আর সত্যটা তো নির্মম, সত্যটা তো কঠিন, সেটার মধ্যে তো ওই রং চংটা নাই। বাস্তবটা কিন্তু খুব রূঢ় এবং মানে সাদা কালো আর কি, রঙিন না। মানুষ কিন্তু রঙিন জগতের দিকেই আকৃষ্ট হয় বেশি এবং ওটা দ্রুত বিশ্বাস করে। একদমই তাই। আপনার এই কথার পরিপ্রেক্ষিতে একটু যদি আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু নানাবিধ অপপ্রচার চালানো হচ্ছে এবং সেই অনুযায়ী সেখানে লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। আপনার কাছে কি মনে হয় আসলে পার্শ্ববর্তী দেশের যে প্রোপাগান্ডা বলি আমরা বা অপপ্রচার সেটা বলি, বাংলাদেশের গণমাধ্যম এখানে কেমন ভূমিকা রাখতে পারে? আমরা তো সেই তুলনায় আমরা অনেক দায়িত্বশীল। আমরা কিন্তু এক্সাজারেশন করছি না, অতিরঞ্জন করছি না। তারা খুঁজে বেড়াচ্ছে নানান ছোটোখাটো ঘটনাকে বড় করে তুলে ধরে। এবং আপনি জানেন যে বিগত স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা যেসব বক্তব্য দিয়ে চলেছে, সেটা দুই দেশের সম্পর্ককে একটা কাঁটার মধ্যে ফেলে রেখেছে, তাই না? এটা সুস্পষ্টভাবে কিন্তু বাংলাদেশের তরফে বলা হয়েছে তাকে যেন চুপ থাকে। শেখ হাসিনা কিন্তু উস্কানিমূলক বক্তব্য দিয়ে চলেছেন, সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত করছে, তার দলকে ক্ষতিগ্রস্ত করছে। তার দল কিন্তু এখন সেভাবে মাথা তুলে, মানুষ কিন্তু সেই তুলনায় প্রতিহিংসা পরায়ণ হয়নি যতটা তারা অত্যাচার করেছে। আপনি চিন্তা করেন, যদি বিরোধী দলে আওয়ামী লীগ থাকতো, আওয়ামী লীগ যদি এরকম সুযোগ পেত, তাহলে অনেক রক্তগঙ্গা বয়ে যেত। সেই তুলনায় কিন্তু দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হয়নি। তো এখন শেখ হাসিনা এইসব বক্তব্য উস্কানি দিয়ে অমুককে ধরো, অমুককে ইয়ে করো, ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করো, তো এগুলি করা কিন্তু তার দলের জন্য ক্ষতিকর হচ্ছে। এটা কিন্তু হত্যাকারী, আওয়ামী লীগের হত্যাকারী শেখ হাসিনা নিজে তার বাবাকেও নতুন করে হত্যা করেছে, যেইভাবে মানুষের উপরে চাপিয়ে দিয়েছে। ফলে এখন রাতারাতি সেগুলি মুছে যাচ্ছে। মানুষের মনের থেকে জোর করে কিন্তু ভালোবাসাটা আদায় করা যায় না। আপনার সত্যিকারের সেইভাবে তৈরি করতে হবে মানুষকে, কিন্তু আপনি যদি জোর করতে থাকেন তাহলে তো হবে না, এটা স্থায়ী হবে না। সেটা আমরা দেখেছি নিকট অতীতে। আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে যদি বলি যে ফ্রিডম অফ স্পিচ বা বাক স্বাধীনতা, এখন আসলে গত কিছুদিন ধরে এটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে। একজন সাংবাদিক কিভাবে স্বাধীনভাবে আসলে কাজ করতে পারবে? কারণ আমরা যতবারই দেখেছি গণমাধ্যমের ভূমিকার দিকে, ততবারই গণমাধ্যমে টুটি চেপে ধরার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে। সেটা নিয়েও আপনার কাছ থেকে জানতে চাই যে আদৌ সাংবাদিক স্বাধীনভাবে কাজ করতে পারবেন কিনা, এবং সেই সাথে আপনি যেহেতু জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবে আছেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকছে যে অ্যাক্রেডিটেশন কার্ড এবং জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ অনেকেরই বাতিল হয়ে গেছে, সেই প্রসঙ্গে আপনি কি বলবেন? আচ্ছা, একটা আমি আবারও দায়িত্বশীলতার কথা বলবো, তাই না? এটা সম্ভব, এবং সাংবাদিকতার ক্ষেত্রে প্রশিক্ষিত একটা বাহিনী দরকার, সেরকম তারুণ্যের একটা সংমিশ্রণ দরকার। একটা মেধাবীরা যদি এই প্রফেশনে আসে এবং এই পেশাকে যদি আকর্ষণীয় করে তোলা যায়, তাহলে মানুষ হয়তো সরকারি চাকরিতে যেতে চাইবে না, সাংবাদিকতায় আসতে চাইবে। কিন্তু একটা অস্থিরতা আছে, বেতন ভাতার ক্ষেত্রে অস্থিরতা আছে, মানে নিশ্চয়তা নাই, এবং সার্ভিস বেনিফিটও সেভাবে আমরা পাই না এই প্রফেশনে, ইন জেনারেল বলছি, ব্যতিক্রম বাদ দিয়ে। তো সেইটা যখন তৈরি হবে, একটা পরিবেশ তৈরি হবে, মিডিয়া কমিশন আশা করি সেরকম এগুলি পর্যালোচনা বিশ্লেষণ করে, মাঠ পর্যায়ে জরিপ করে, সবার মতামত নিয়ে, অংশীজনের মতামত নিয়ে, রাজনৈতিক দলগুলির স্টেক হোল্ডার যারা আছে বিভিন্ন সেক্টরে, তাদের মতামত নিয়ে একটা সুপারিশমালা দেবেন, সেটা আশা করব। আর আপনি যেটা বললেন যে অ্যাক্রিডিটেশন বাতিল এবং জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল, অ্যাক্রিডিটেশন বাতিল করা হয়েছে সেটা কিন্তু অন্যায়ভাবেও দেওয়া হয়েছিল, দলীয় লোকদেরকে দেওয়া হয়েছিল, যারা যোগ্য না পাওয়ার সেটাও দেওয়া হয়েছিল, এবং অনেকে সেই প্রফেশনেও নাই, অনেক আগে চলে গেছে। সুতরাং এই তালিকাটা এরকম আগেও হতো, এটা প্রকাশ করা হয়েছে, সেটা নিয়ে এটা ইটস নট এ বিগ ডিল। এটাকে নিয়েও এক্সাজারেট করা হচ্ছে, এবং আন্তর্জাতিক মিডিয়া মুখিয়ে আছে বাংলাদেশে কোনখানে কী, এবং বিশেষ করে ভারতীয় মিডিয়া লুফে নিচ্ছে কোনখানে কি হচ্ছে। সংখ্যালঘু কার্ড খেলার চেষ্টা হয়েছে এই সরকারকে অস্থির করার জন্যে, এই সরকারের অর্জনকে এবং ছাত্র জনতার যে বিপ্লব, সেই রক্তাক্ত বিপ্লব, সেটাকে নস্যাৎ করার জন্যে, আন্দোলনের সুফলটা যেন ঘরে ঘরে পৌঁছে দেওয়া না যায়, সেটার জন্য ষড়যন্ত্র ক্রিয়াশীল আছে, এখনও আছে, আমাদের দেশের ভিতরে আছে, আঞ্চলিকভাবে আছে, আন্তর্জাতিকভাবেও আছে। ফলে আমাদের দায়িত্ব হবে এটাকে রুখে দেওয়া, সবাই সচেতনভাবে যার যার ক্ষেত্র থেকে ভূমিকা পালন করা। এবং প্রেস ক্লাবের সদস্যপদের কথা যেটা বললেন, সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই লিখিত দাবি দিয়েছে আমাদেরকে, তারা দাবি জানিয়েছে, এবং সেগুলো দাবিগুলোর প্রেক্ষিতে আসলে এই সংস্কার বাতিল করি নাই, আমরা স্থগিত করেছি। এটা যে কোনো সময় হয়তো আবার তুলেও নেওয়া যেতে পারে। সুতরাং এটা কিন্তু খুব বড় অ্যাকশন আমরা সেইভাবে নিই না। আমরা বুঝতে পেরেছি, সেটা আসলে পরবর্তী দিনগুলোতেই দেখা যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে আমরা
গণমাধ্যম সংস্কার নিয়ে কথা বলছিলাম এবং মত প্রকাশের স্বাধীনতার জায়গা থেকে আসলে সংবাদ মাধ্যমকে নতুন মাধ্যম ভাবে দেখার যে প্রয়াস এবং দেখার যে আকাঙ্ক্ষা সে নিয়ে আসলে গণমাধ্যম সংস্কারের কমিশন গঠন করা হয়েছে। পরবর্তী দিনগুলোতে দেখা যাবে আসলে আমরা এর ফলাফলটা কতটুকু দেখতে পাই গণমাধ্যমে। আমরা নিশ্চয়ই নতুন কিছু আশা করবো এবং সেই আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট আমরা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত এটিএন নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।